বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে আমি যে বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ের জীবন বীমা অধ্যায়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা অধ্যয়ন করো। আমরা আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস তোমাদের খুব উপকৃত হবে। তোমরা এই ক্লাসগুলো যদি নিয়মিত করো, আশা করি তোমাদের পুরো সিলেবাসটাই শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে শুনলেই হবে। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের জীবন বীমা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের আজকের পাঠে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে, প্রথম আমরা জীবন বীমার বিভিন্ন ধরনগুলো জানার চেষ্টা করব। জীবন বীমা কত ধরনের হতে পারে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব, এবং আমরা পরবর্তীতে জানবো জীবন বীমা চুক্তি সম্পাদনের যে প্রক্রিয়াটা, কিভাবে কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব আজকে। জীবন বীমার দাবি আদায়ের পদ্ধতিটা, যে আমরা যদি জীবন বীমার দাবি আদায়ের প্রয়োজন হয় তখন আমরা কিভাবে দাবি আদায় করব সেটা আমরা জানার চেষ্টা করব, এবং মৃত্যুর হার তালিকা বা মৃত্যুর হার পঞ্জি কিভাবে প্রণয়ন করতে হয়, আশা করি আজকের ক্লাসে তোমরা এটা শিখে যেতে পারবে। চলো আজকে আমরা প্রথম জানার চেষ্টা করি বিভিন্ন ধরনের জীবন বীমার পত্রগুলো। তোমরা এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো এই চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছ, যে কত ধরনের বীমা পত্র হতে পারে। অ্যাক্সিডেন্ট, লাইফ, হেলথ, প্রপার্টি, ভেহিকলস, ইনজুরি, ট্রাভেল, হোম। তবে আমরা আজকে শুধুমাত্র জীবন বীমার ধরনগুলো জানার চেষ্টা করব। আমরা আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। জীবন বীমার পত্রগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করে থাকি সাধারণত। এই দৃষ্টিকোণের ভিত্তিতে জীবন বীমার ধরনগুলো পাল্টে যায়। আমরা আজকে আলোচনায় আসব এই জীবন বীমার ধরনগুলো। এই মনে রাখবা, এই ধরনগুলো কিন্তু আমরা যখন জীবন বীমা প্রিমিয়াম নির্ধারণ করতে যাব তখন কিন্তু এই ধরনগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমরা এই ধরনগুলো মনোযোগ সহকারে শুনবো। প্রথম আমরা জীবন বীমাকে ভাগ করতে পারি মেয়াদের ভিত্তিতে, পরবর্তীতে প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে, মুনাফা অংশগ্রহণের ভিত্তিতে, বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে, এবং সর্বশেষ বীমা দাবি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে আমরা জীবন বীমার ধরনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমটা আমরা আসি, মেয়াদের ভিত্তিতে জীবন বীমা কত ধরনের হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। জীবন বীমার মেয়াদের ভিত্তিতে আমরা জীবন বীমা পত্রগুলোকে প্রধানত আবারও বলতেছি, এগুলো আবার উপবিভাগ আছে। প্রধানত আমরা 3 ভাগে: আজীবন বীমাপত্র, মেয়াদি জীবন বীমাপত্র এবং সাময়িক জীবন বীমাপত্র। খেয়াল করো, আমরা প্রতিবার জীবন আর লিখি নেই, আজীবন বীমাপত্র, মেয়াদি জীবন বীমাপত্র, সবগুলি জীবন বীমাপত্র। আমরা প্রথমটা যে আজীবন, নামটা তো শুনেই বুঝতে পারো, আজীবন মানে জীবন থাকা পর্যন্ত, অর্থাৎ জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত বীমা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ সারা জীবদ্দশায় বীমা গ্রহীতা বীমা প্রিমিয়াম দিবে। এখানে আলোচনার ক্ষেত্রে মনে রাখবে দুটা বিষয় আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। তোমাদের আলোচনা মনে রাখার সুবিধার্থে এই কথাটা বলছি, যে বীমা প্রিমিয়াম কতদিন ধরে দিতে হবে, বীমা দাবি কখন পাওয়া যাবে। এই দুটা বিষয় কি আমরা গুরুত্ব দেব। তোমাদের আলোচনায় কিন্তু মনে রাখবেন দুটা কথাই আমরা বেশি বলার চেষ্টা করব, এবং ওইটাই মুদ্রা কথাটা আর কি। এছাড়া আরো ডিটেলস আছে,
এটা আমরা পরে আলোচনায় আসবো। আজীবনের ক্ষেত্রে আমরা বীমা প্রিমিয়াম কতদিন পর্যন্ত দিতে চাই? আমরা বীমা প্রিমিয়াম দিতে চাই অনেক দিন ধরে। অনেক দিন বলতে কতদিন? যতদিন পর্যন্ত বীমা গ্রাহক জীবিত থাকবে ততদিন পর্যন্ত বীমা প্রিমিয়াম আমরা পরিশোধ করব। আর বীমা দাবিটা আমরা কখন পাবো? যখন বীমা গ্রহীতা মারা যাবে তখন। বোঝা গেল এই আজীবন বীমা পত্রের ক্ষেত্রে বীমা গ্রহীতা সে বীমা দাবি পাবে না। বীমা দাবিটা কে পাবে? আর নমিনি, উত্তরাধিকারী। আমরা বুঝে ফেললাম দুটা কথা, বীমা প্রিমিয়াম দিতে হবে বীমা গ্রহীতা যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত, এবং বীমা দাবি পাবে তার উত্তরসূরিরা। তবে কিছু কিছু বীমাপত্র আজীবন বীমাপত্রের মধ্যে আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বীমা প্রিমিয়াম দিতে হবে, এরপরে আর বীমা প্রিমিয়াম দিতে হয় না। এই আজীবন বীমাপত্রের ক্ষেত্রে আবার অনেক জাতের আছে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা। একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র মানে একবারই প্রিমিয়াম দিব। আমি একটু আগে বলছিলাম জীবনে মরার আগ পর্যন্ত দিতে হবে, কিন্তু যখন আমরা পড়বো আজীবন বীমাপত্র, এটা যদি হয় একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, তখন কিন্তু তাকে আজীবন দিতে হবে না, একবারই বীমা প্রিমিয়াম দিবে এবং তার মৃত্যুতে তার উত্তরাধিকারীরাই বীমা দাবি পাবে। মানে হচ্ছে এই আগের কথার সাথে একটু ডিফার। কোন ক্ষেত্রে? যদি একক কিস্তি সম্পন্ন জীবন বীমাপত্র হয়। আমরা আরেকটা আছে অবিরাম কিস্তি সম্পন্ন জীবন বীমা আজীবন বীমাপত্র। এই ক্ষেত্রে কেউ অবিরাম মৃত্যুর আগ পর্যন্ত তাকে দিতে হবে, আর বীমা দাবি পাবে উত্তরসূরি। এটা সব ক্ষেত্রে সেম। সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, এই ক্ষেত্রে এককের ক্ষেত্রে বলছিলাম একবার বীমা প্রিমিয়াম দিবে। এক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বীমা প্রিমিয়াম দিতে হবে। আমরা জানি মানুষ যখন বয়স্ক হয়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন আয় কমে যায়, তখন তার প্রিমিয়াম দেওয়ার সুযোগ থাকে না। ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সার্টেন টাইম থাকবে, যা চুক্তিপত্রে উল্লেখ থাকবে, ওই সময় পর্যন্ত বীমা গ্রহীতা বীমা প্রিমিয়াম দেবে, এরপর আর বীমা প্রিমিয়াম দিতে হবে না। এটা হচ্ছে সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র। আরেকটা আছে রূপান্তরযোগ্য আজীবন বীমাপত্র। এক্ষেত্রে বীমাপত্রটা আজীবন বীমাপত্রটাকে কিসে রূপান্তর করবে? আরেকটা বীমাপত্র। সেটা কোন ধরনের হবে? মেয়াদি বীমাপত্র। আজীবন বীমাপত্রটাকে কি করতে পারি? মেয়াদি বীমায় রূপান্তর করা যেতে পারে। যেই আজীবন বীমাপত্র সেটা নাম হচ্ছে রূপান্তরযোগ্য আজীবন বীমাপত্র। আমরা জানি রূপান্তর ঘটে অবশ্যই আরেকটু উন্নত, আরেকটু ভালোর জন্য। সুতরাং আজীবন থেকে সে কিসে রূপান্তর হবে? মেয়াদি বীমাপত্রে রূপান্তর হবে। আমরা আজীবন বীমাপত্রে কয়টা টাইপ জানলাম? চারটা। একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, আরেকটা জানলাম কি অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, আরেকটা জানলাম সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, আরেকটা হচ্ছে রূপান্তরযোগ্য আজীবন বীমাপত্র। পরের আমরা একটু জানার চেষ্টা করি মেয়াদি বীমাপত্র। মেয়াদি বীমাপত্রের ক্ষেত্রে মুদ্রা কথাটা কি? একটা মেয়াদ উল্লেখ থাকবে। কিসের? বীমাপত্রে। মেয়াদকাল পর্যন্ত বীমা গ্রহীতাকে বীমা প্রিমিয়াম দিতে হবে। প্রথম বুঝে ফেললাম বীমা প্রিমিয়াম কতদিন দিতে হবে? মেয়াদ পর্যন্ত, অথবা যতদিন পর্যন্ত বীমা গ্রাহক জীবিত থাকেন ততদিন পর্যন্ত। দুটা কথা বলছি, যদি জীবিত থাকেন মেয়াদ পর্যন্ত, আর যদি মেয়াদ পূর্বেই বীমা গ্রাহক মারা যান তাহলে আর তাকে বীমা প্রিমিয়াম দিতে হবে না। তাহলে ক্লিয়ার? এর কথা বীমা দাবি কখন পাবো? যদি বীমা গ্রাহক জীবিত থাকে মেয়াদ পর্যন্ত, মেয়াদ পূর্তির পরবর্তীতে বীমা গ্রাহক নিজেই বীমা দাবি পাবেন। আর যদি বীমা গ্রাহক মারা যান মেয়াদ পূর্তির পূর্বেই, তাহলে তার উত্তরাধিকারী বা নমিনি নির্দিষ্ট হারে নির্দিষ্ট বীমা দাবি পেয়ে যাবেন। ক্লিয়ার? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, এটা আমরা কিছু কিছু ক্ষেত্রে যে বীমা উত্তরসূরিরা বীমা পত্র চালিয়েও যেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এটা এক্সেপশনাল। আমরা মুদ্রা কথায় যদি বলি, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীমা প্রিমিয়াম দিতে হবে, অথবা বীমা গ্রাহকের মৃত্যুর আগ পর্যন্ত। আর বীমা দাবি পাবে মেয়াদ পূর্তি পরেও যদি বীমা গ্রাহক জীবিত থাকেন তাহলে বীমা গ্রাহক পাবেন, অথবা
মেয়াদ পূর্তির আগে যদি মারা যান তাহলে নমিনি বীমা দাবি পেয়ে থাকে। মেয়াদি বীমা পত্রের মধ্যে অনেকগুলো টাইপস আছে, আমরা যে প্রধান কতগুলো আলোচনায় আসবে আনবো আজকে। বিশুদ্ধ মেয়াদি বীমা পত্র, বিশুদ্ধ তো বুঝো, আমরা বাঙালিরা কিন্তু আসলে একটু মনে হয় একটু সহজ কথা বুঝতে চাই না, একটু জটিল হয়ে যায়। এই জন্য ইংরেজিতে যেটা পিওর সেটাই কিন্তু অ্যাকচুয়াল। আমাদের যেটা শুদ্ধের মধ্যে মনে হয় কিছুটা একটা ভেজাল পাই, এই জন্য তো বিশুদ্ধ বলি, অর্থাৎ বিশেষভাবে শুদ্ধ, অর্থাৎ শুদ্ধের মধ্যে কিছুটা ভেজাল থাকে। আসলে কথাটা আমরা যেটা বলতে চাই, বিশুদ্ধ বীমা মেয়াদি বীমা পত্র হচ্ছে যেই বীমা পত্র মেয়াদ যতদিন আছে তার মধ্যে যদি উনি মারা যান, বীমা ধারক যদি মারা যান তাহলে কোনো বীমা দাবি পাবে না। বিশুদ্ধ অর্থাৎ যতদিন পর্যন্ত মেয়াদের কথা বলছে তার মধ্যেই তাকে বেঁচে থাকতে হবে। যদি মেয়াদ পরে বেঁচে থাকেন তাহলে বীমা দাবি পাবেন, অন্যথায় পাবেন। আমরা বিশুদ্ধ মেয়াদি বীমা পত্রের ক্ষেত্রে কি বললাম, বীমা গ্রাহককে মেয়াদ পর্যন্ত অথবা জীবদ্দশা পর্যন্ত কি দিয়ে যেতে হবে, বীমা প্রিমিয়াম দিয়ে যেতে হবে। তবে যদি উনি মেয়াদ পূর্তির পূর্বে মারা যান তাহলে বীমা দাবি পরিশোধ করা হবে না। আমরা একটু মনে রাখতে হবে, বিশুদ্ধের ক্ষেত্রে কিন্তু মারা গেলে বীমা দাবি পাওয়া যাবে না। যদি বেঁচে থাকে বীমা গ্রাহক মেয়াদ পূর্তি শেষে বীমা দাবি পাবেন। আমরা এই ধরনের আছে যৌথ জীবন মেয়াদি বীমা পত্র। যৌথ জীবনটা ইংরেজিটা একটু ভালো, জয়েন্ট লাইফ, অর্থাৎ কয়েকজন, গুটি কয়েক বলতে কি বুঝি, যা গোনা যায়, হাতে গোনা যায় যা, এটা হচ্ছে গুটি। অর্থাৎ গুটি কয়েক ব্যক্তি, যেমন এটা হতে পারে স্বামী স্ত্রী দুইজন, অথবা হতে পারে অংশীদারি ব্যবসার অংশীদাররা একত্রে মিলে যে বীমা পত্র ক্রয় করে সেটার নাম হচ্ছে যৌথ বীমা পত্র বা যৌথ মেয়াদি বীমা পত্র। এই বীমা পত্রের হচ্ছে একজন বীমা গ্রাহক যদি মারা যান যৌথের মধ্যে তাহলে অপর ব্যক্তি বীমা দাবি পেয়ে যাবেন। এক্ষেত্রে মনে রাখি, আবারও বলি, মেয়াদি বীমা পত্র কতদিন পর্যন্ত দিবে, মেয়াদকাল পর্যন্ত। অথবা এই যৌথ বীমা পত্রের একজন বীমা গ্রাহক যদি মারা যান তাহলে অপর বীমা গ্রাহকরা বীমা দাবি পেয়ে যাবেন। ক্লিয়ার? আমরা এছাড়া আরো আছে দ্বিগুণ আর্থিক সুবিধা সম্পন্ন মেয়াদি বীমা পত্র, অর্থাৎ বেশি সুবিধা পায়, দ্বিগুণ, একটা দুর্ঘটনা ঘটলে দ্বিগুণ সুবিধা পেয়ে যায়। এই ধরনের আরো আছে শিক্ষাভিত্তিক বীমা পত্র, বিলম্বিত শিশুদের বিলম্বিত মেয়াদি বীমা পত্র, এই ধরনের অনেকগুলো বীমা পত্র আরো আমরা দেখতে পাই। প্রত্যাশিত মেয়াদি বীমা পত্র। আরেকটা একটু আমরা আলোচনায় আসবো সুবিধা সম্পন্ন বীমা পত্র। এগুলো আমাদের একটু দুই একটা একটু আলোচনা করি। শিক্ষা বীমা পত্রটা কি, এটা আমাদের একটু পরে আমরা একটু আলোচনায় আসবো। আমাদের শিশু অবস্থায় সাধারণত এই বীমা পত্র করে তার পক্ষে তার পিতামাতা বা অভিভাবক, যদি তার অর্থাৎ এটার উদ্দেশ্য হচ্ছে যে যখন তার বয়স বাড়বে, তখন তাদের যে শিক্ষা ব্যাঘাত না ঘটে, তার শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হতে পারে, এই জন্য তার অভিভাবক তার পক্ষে এই বীমা প্রিমিয়াম প্রদান করে। অর্থাৎ একটা নির্দিষ্ট এজের পরে সে এই সুবিধাটা ভোগ করবে। আর শিশুদের মেয়াদি বীমা, আরেকটা হচ্ছে শিশুদের বিলম্বিত মেয়াদি বীমা পত্র। শিশুদের বিলম্বিত মেয়াদি বীমা পত্র এটা কি? এটা হচ্ছে এই বীমা পত্রটা বাবা মা শুরু করেন, ইনিশিয়েট করেন বাবা মা, কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে এরপরে যখন তার বয়স একটু বাড়তে থাকে তখন নিজেই বীমা প্রিমিয়াম দিবে। এই জন্য এটা হচ্ছে বিলম্বিত। প্রথম শুরু করবেন পিতামাতা বা তার অভিভাবক, পরবর্তীতে সে নিজেই বীমা প্রিমিয়াম দিবে। সুতরাং এটার নাম হচ্ছে বিলম্বিত মেয়াদি বীমা পত্র।
এছাড়া আছে বহুবিধ উদ্দেশ্য বা বহুবিধ উদ্দেশ্য সম্পন্ন বা বহু সুবিধা সম্পন্ন মেয়াদি বীমা পত্র। এটা কি হয়, এক্ষেত্রে বহু সুবিধা পাওয়া যায়। অর্থাৎ বিবাহ করার সময় টাকা, বৃদ্ধ বয়সের অবলম্বনের সময় টাকা, অর্থাৎ আমার একটা নির্দিষ্ট স্টেজের পরে যে আমার আর্থিক কিছুটা সচ্ছলতা যাতে বৃদ্ধি পায় এই জন্য টাকা, এইগুলো একাধিক সুবিধা সম্পন্ন যে মেয়াদি বীমা পত্র সেটা নাম হচ্ছে বহু উদ্দেশ্য সম্পন্ন বা মেয়াদি বীমা পত্র অথবা বহু উদ্দেশ্য সম্পন্ন বা বহু সুবিধা সম্পন্ন মেয়াদি বীমা পত্র। আমরা মেয়াদি বীমা পত্র অনেকগুলো টাইপস জানলাম। নেক্সট আমরা এখন জানার চেষ্টা করব সাময়িক বীমা পত্র। সাময়িক বীমা পত্রটা কি? সাময়িক, তোমরা তো সাময়িক পরীক্ষা দাও তাই না? সাময়িক পরীক্ষাটা কি? বার্ষিক পরীক্ষার আগে, অর্থাৎ 1 বছরের মধ্যবর্তী সময় যেটা হয়, অর্থাৎ আমরা যদি আরেকটু অন্যভাবে বলি, স্বল্প সময়ের ব্যবধানে যে পরীক্ষাটা দাও সেটাই হচ্ছে সাময়িক পরীক্ষা। ঠিক সাময়িক বীমা পত্রের সেম কথা। এই আগের আমরা মেয়াদি বলতে আমরা একটু দীর্ঘ মেয়াদের কথা বুঝাতে চাচ্ছি। সাময়িক বীমা পত্রের মেয়াদকালটা সাধারণত খুব কম হয়ে থাকে, খুবই কম। এটা সাধারণত 2 মাস থেকে 7 বছর মেয়াদি হয়। কোনো কোনো বই আবার একটু কম, সময়টা একটু হেরফের আছে। সাধারণত আমরা বলতে চাই, সাধারণত বলছি, রিজেক্ট না। 2 মাস থেকে সাধারণত 7 বছর পর্যন্ত আমাদের যেই বীমা পত্রটা চালু থাকে সেটা হচ্ছে সাময়িক বীমা পত্র। আমরা বিশুদ্ধ বীমা পত্র বলছিলামটা কি মনে আছে তো? তার রিভার্স। বিশুদ্ধ বীমা পত্রের ক্ষেত্রে বলছে মেয়াদের মধ্যে যদি মারা যায় বীমা দাবি পাবে না, বাঁচলে পাবে। নমিনি দরকার নাই, যদি আমরা সহজ শব্দটা বলি, নমিনি দরকার নাই। সাময়িক বীমা পত্রের কথা কিন্তু অন্যটা, যে স্বল্প সময়ের মধ্যে যদি মারা যায় তাহলে বীমা দাবি পাবে, বাঁচলে পাবে না। অর্থাৎ বিশুদ্ধ বীমা পত্রের ঠিক উল্টোটা। অর্থাৎ নির্দিষ্ট সময়, এটা অল্প সময়ের জন্য করা হয়। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বীমা গ্রাহক মারা যায় তাহলে বীমা দাবি তার নমিনি পাবে, আর যদি সে বেঁচে যান তাহলে বীমা দাবি পাবে না। সাধারণত আমাদের বাইরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিদেশগামী যাত্রীদের, যারা আমাদের দেশ থেকে বিদেশে যায়, ফরেন কারেন্সি আর্ন করেন, সেই সকল লোকদের জন্য সাধারণত এই বীমাটা দেখবে অনেকেই করে। বিদেশ যাওয়ার পরে যদি সে বেঁচে যায় তাহলে বীমা দাবি পায় না, মারা গেলে কিন্তু ওই বীমা দাবিটা পাওয়া যায়। সাধারণত ওই যে বললাম 2 মাস থেকে 7 বছরের জন্য যে বীমাটা করে ভাইরা লাইফ ইন্স্যুরেন্স, আমাদের এই লাইফ ইন্স্যুরেন্সে বিদেশগামীদের জন্য এই ধরনের বীমা করা হয়েছে সাময়িক বীমা পত্র। সাময়িক বীমা পত্রের মধ্যে আবার কতগুলো আছে। নবায়নযোগ্য সাময়িক বীমা পত্র, যেটা পরবর্তীতে সাময়িক বীমা পত্র যেহেতু 2 মাস থেকে 7 বছর অল্প সময়ের জন্য, এই জন্য ডাক্তারি পরীক্ষা করে না সাধারণ সাময়িক বীমা পত্র। কিন্তু যেটা নবায়নযোগ্য, যদি এটা আরো একটু মেয়াদি বীমায় রূপান্তর করতে চায়, মেয়াদ বাড়াতে চায়, তাহলে কি করতে হবে? তাকে আবার ডাক্তারি পরীক্ষা করা লাগবে। সাধারণত অল্প সময়ের জন্য হলে, ঝুঁকি কম হলে, আমরা পরবর্তীতে আরো বলবো, ঝুঁকি কম হলে, অল্প মেয়াদের হলে বীমা ডাক্তারি পরীক্ষা ছাড়াও হতে পারে। আর রূপান্তরযোগ্য বীমাপত্র সাময়িক বীমাপত্র হতে পারে, অর্থাৎ সাময়িক বীমাপত্রটাকে আমরা আজীবন বীমাপত্রে রূপান্তর করতে পারি, বা মেয়াদি জীবন বীমাপত্র রূপান্তর করতে পারি। অর্থাৎ সাময়িক থেকে মেয়াদি নিতে পারি অথবা আজীবনে নিতে পারি। তাহলে আমরা জানলাম সাময়িক বীমাপত্র মেইনলি নবায়নযোগ্য হতে পারে, রূপান্তরযোগ্য হতে পারে, এবং স্বল্প মেয়াদি সাময়িক বীমাপত্র হতে পারে। আমরা এতক্ষণ যেগুলো বললাম, মেয়াদি, আজীবন এবং সাময়িক বীমা, এটা কিসের ভিত্তিতে ভাগ করলাম? বীমাপত্রের মেয়াদ অনুসারে। আমরা নেক্সট জানার চেষ্টা করব প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে। অর্থাৎ আমরা যে প্রিমিয়াম দিই, সেই প্রিমিয়ামটা কিভাবে দিই তার ভিত্তিতে ভাগ করা যেতে পারে। আমরা নামটা দেখলেই বুঝতে পারবেন, একক কিস্তি সম্পন্ন বীমাপত্র। একক কিস্তি সম্পন্ন বীমাপত্রের মূল কথাটা কি?
একক কিস্তি সম্পূর্ণ বীমা মূল কথা হচ্ছে বীমা প্রিমিয়াম আমার কথা কিন্তু বেশি না একটা বীমা প্রিমিয়ামটিকে একবারে দিব না বারে বারে দিব সত্য সিম্পল একক কিস্তি সম্পন্ন বীমা পত্র বলতে আমরা বুঝি একবারে বীমা প্রিমিয়াম দিব মেয়াদ শেষে বা মেয়াদ শেষে আমরা কি পাবো বীমা দাবি পাবো এটা একক কিস্তি সম্পন্ন আর সম কিস্তি সম্পন্ন বা বহু কিস্তি সম্পন্ন এটাকে সম কিস্তি বলতে পারি বহু কিস্তি অর্থাৎ বীমা কিস্তি যে সবসময় সমান হবে এমনটা না কিন্তু যেমন কিছুক্ষণ আগে এই ধরনের একটা বীমা পত্রের নাম বলছিলাম মনে আছে তোমাদের কোনটার কথা বলছি ভুলে গেলে তো হবে না আমরা কিন্তু কিছু বীমা পত্রের ক্ষেত্রে বলছিলাম শিশু বীমা পত্রের ক্ষেত্রে আমরা বিলম্বিত শিশু বীমা পত্রের ক্ষেত্রে প্রথম প্রিমিয়াম কে দেন পিতামাতা দেন বা অভিভাবক দেন পরবর্তী সে নিজে দেয় আবার কিছু কিছু বীমা পত্রের ক্ষেত্রে আস্তে আস্তে বীমা প্রিমিয়াম কম বেশি হতে পারে এই ধরনের ব্যবস্থা আছে এটা আমরা খুব কম এটা খুবই কম তবে মনে রাখবা যে সম কিস্তি সম্পন্নই বেশি হয়ে থাকে অর্থাৎ নির্দিষ্ট যেটাকে আমরা ফিনান্সের ভাষায় বলি অ্যানুইটি বলি অর্থাৎ সময় ব্যবধানে সম পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তি হলে এটাকে আমরা অ্যানুইটি বলি অর্থাৎ সমকিস্তিটা হতে পারে মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিকী বার্ষিক এভাবে হতে পারে অর্থাৎ সমকিস্তি সম্পন্ন বীমা পত্র আমরা এটাকে বলতে পারি এটা সমকিস্তি বেশিরভাগ হয়ে থাকে কিছু কিছু বীমা দুই একটা বীমা পত্র আছে যেটার মধ্যে অসম কিস্তি হতে পারে প্রথম দিকে কম থেকে পরবর্তীতে বেশি হয় যেমন রূপান্তরযোগ্য বীমা প্রিমিয়াম যদি হয় তখন তো আবার এটা চেঞ্জ হয়ে যায় আমরা কিছু কিছু যেমন আমরা এখন রূপান্তরযোগ্য সাময়িক বীমা পত্র করলাম এটাও কিন্তু রূপান্তর করলে তো আমাদের এই বীমা প্রিমিয়াম আর সমতা থাকলো না তবে সাধারণত বেশিরভাগ এক্সেপশনাল জন্য এটাকে আমরা বহু কিস্তি কেউ বলে থাকেন তো সমকিস্তি বলে তবে আমরা বহু কিস্তি বলাটা বেশি ওয়াইজ অর্থাৎ একাধিক কিস্তি একাধিকবারে যে প্রিমিয়াম পরিশোধ করতে হয় সেটা হচ্ছে বহু কিস্তি সম্পন্ন বীমা পত্র আর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু সমান হারে বীমা প্রিমিয়াম প্রদান করা হয় এই জন্য সম কিস্তি সম্পন্ন বীমা পত্র অর্থাৎ যে বীমা পত্রের ক্ষেত্রে একাধিক কিস্তিতে বীমা প্রিমিয়াম প্রদান করতে হয় সেটাকে আমরা বলি বহু কিস্তি সম্পন্ন বীমা পত্র বা সমকিস্তি সম্পন্ন বীমা পত্র নেক্সট আমরা একটু জানার চেষ্টা করি মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে বীমা পত্রের ধরন মুনাফা অংশগ্রহণের ভিত্তিতে আমরা কি দেখতে পাচ্ছি একটা হচ্ছে মুনাফাযুক্ত বীমা পত্র মুনাফাযুক্ত এটা আসলে একটা ব্যবসায়িক পলিসি মনে রাখতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে যে কোম্পানির যে বীমাকারী প্রতিষ্ঠানের যে লাভ হয় সেই লাভের মধ্যে বীমা গ্রহীতার একটা অংশীদারিত্ব দিয়ে থাকেন এটার মাধ্যমে এটা আসলে একটা স্ট্র্যাটেজি বীমা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য তাহলে এই ক্ষেত্রে কোম্পানির যে মুনাফা হয় সেই মুনাফার একটা অংশ বীমা গ্রাহকদেরকে প্রদান করা হয় তাহলে আমরা বলি এই যে ধরনের বীমা পত্রের ক্ষেত্রে বীমা গ্রাহক বীমা দাবির বাহিরেও অতিরিক্ত মুনাফা পেয়ে থাকেন সেটা নাম হচ্ছে মুনাফাযুক্ত বীমা পত্র একটা উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে মনে করো আমরা একটা কি করলাম 5 লক্ষ টাকার একটা বীমা পত্র ক্রয় করলাম বীমা দাবির পরিমাণ কত হবে মেয়াদ শেষে 5 লক্ষ টাকা কিন্তু যদি এটা মুনাফাযুক্ত হয় আমি 5 লক্ষ টাকা পাবো প্লাস কোম্পানির যদি মুনাফা হয় মুনাফার একটা অংশ মনে করো মুনাফার আনুপাতিক হারে আমি 10,000 টাকা পেলাম এটা হচ্ছে আমি পেলাম বীমা দাবি কত 5 লক্ষ প্লাস মুনাফা টাকাটা এটা হচ্ছে মুনাফাযুক্ত বীমা পত্র মনে রাখবে যে মুনাফাযুক্ত বীমা পত্রের ক্ষেত্রে কোম্পানি যদি কোনো কারণে ক্ষতি হয় তাহলে কিন্তু ক্ষতির দায়ভার বহন করবে না বীমা গ্রাহক দায়ভার গ্রহণ করবে না তাহলে যেই বীমা পত্রের ক্রয়ের মাধ্যমে কোম্পানি মুনাফার একটা অংশ পেয়ে থাকেন সেটা নাম হচ্ছে মুনাফাযুক্ত বীমা পত্র আরেকটা হচ্ছে মুনাফাবিহীন বীমা পত্র মুনাফাবিহীন বীমা পত্র হচ্ছে যেই বীমা পত্রের বীমা গ্রাহক কোম্পানির
বা বীমাকারী প্রতিষ্ঠানের মুনাফায় অংশীদারিত্বে সুযোগ সৃষ্টি হয় না। যে যত টাকার বীমা করলো তত টাকাই, যেমন আমি আগে যে একটু আগে বললাম 5 লক্ষ টাকা বীমা করলাম, আমি মেয়াদ পূর্তিতে 5 লক্ষ টাকাই পাবো। কোম্পানি যতই মুনাফা করুক আমাকে এক সিটে ফোটাও দিবে না। এটা নাম হচ্ছে মুনাফাবিহীন বীমা পত্র। আমরা জানলাম এটা মুনাফাযুক্ত বীমা পত্র, এটা বীমা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য করা হয়ে থাকে। এবং এই কথাও মনে রাখবে যে মুনাফাযুক্ত বীমা পত্রের জন্য অধিক হারে বীমা প্রিমিয়াম প্রদান করতে হয় বীমা গ্রহীতাকে। বীমা গ্রহীতার সংখ্যানুসারেও আমরা কি করতে পারি, বীমাপত্র, জীবন বীমাপত্র ভাগ করতে পারি। একক জীবন বীমাপত্র নাম দেখে বুঝলা, আমরা একটু আগে কিন্তু একটা কথা বলছিলাম, অর্থাৎ যে বীমাপত্রের মধ্যে বীমা গ্রাহকের সংখ্যা কয়জন থাকবে, একজন। যে বীমাপত্রের মধ্যে বীমা গ্রাহক থাকবে একজন, এটার নাম হচ্ছে একক বীমাপত্র। তোমাদের মাথায় আরেকটা আসতে পারে, একটু আগে তো স্যার আপনি বললেন যে শিশু বীমাপত্রের ক্ষেত্রে তো বীমা গ্রাহক যিনি উনি তো অভিভাবক, উনি তার সন্তানের জন্য করেন, এক্ষেত্রে একজনই বীমা গ্রাহক, সন্তানের পক্ষে উনি টাকাটা দিচ্ছেন। সুতরাং একক জীবন বীমাপত্র, শিশু বীমাপত্র কিন্তু একক জীবন বীমাপত্র। বহু জীবন বীমাপত্র এখানে আমরা একটু আলোচনার মধ্যে নিয়ে আসি, এই বিষয়টা একটু মনে রাখা দরকার। একটা হচ্ছে যৌথ বীমা, ইংরেজিটা একটু মনে রাখবো, পরীক্ষার অনেক সময় আমাদের প্রশ্ন আসলে বাংলাগুলো খুব ভালো বাংলা আমারও জানা নাই, আমাদের রাইটার গুলো অনেক সময় নিজের মতো করে লিখেন, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। একটা লেখে আমাদের যৌথ বীমা, এটাকে আমরা ইংরেজিটা ভালো জয়েন্ট লাইফ, আমরা একটু আগে আলোচনা করছিলাম। আর একটা হচ্ছে গোষ্ঠী বীমা, গ্রুপ ইন্স্যুরেন্স, ইংরেজিটা মনে রাখবা। বহু জীবন বীমা পত্রতে যে বীমা পত্রের মধ্যে একাধিক থাকে বীমা গ্রহীতার উপস্থিতি থাকে, এটা নাম হচ্ছে বহু জীবন বীমা পত্র। একক বীমা পত্র আমরা শিশু বীমা পত্র হতে পারে, আমার নিজের জীবনের জন্য বীমা করলে বীমা হতে পারে, সেটা হচ্ছে একক জীবন বীমা পত্র। বহু জীবন বীমা পত্র কি, এই বীমা পত্রের মধ্যে একাধিক বীমা গ্রাহক থাকে, যেমন আমরা বলছিলাম জয়েন্ট লাইফ, যৌথ বীমা, স্বামী স্ত্রী হতে পারে অথবা পরিবারের অংশীদারি ব্যবসায়ের অংশীদাররা মিলে হয়। সুতরাং এখানে গুটি কয়েক ব্যক্তি থাকেন, গুটি কয়েক থাকেন। আর যৌথ বীমা পত্র এটা বললাম। আর একটা হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স, গোষ্ঠী বীমা পত্র, এটা সাধারণত নিয়োগকারী কর্তৃপক্ষ একই পেশার বা তার অধস্তন কর্মচারীদের জন্য যে বীমাটা করে থাকেন সেটার নাম হচ্ছে গোষ্ঠী বীমা। অর্থাৎ আমরা যারা সরকারি চাকরি করি আমরা যে বীমা পত্রের অধীনে আছি সেটার নাম হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স বা গোষ্ঠী বীমা। সরি, এটার নাম হচ্ছে কিন্তু গোষ্ঠী বীমা, মনে রাখবা। আমরা জানলাম বহু জীবন বীমা পত্রে একাধিক বীমা গ্রাহক থাকে, একই বীমা পত্রের মধ্যে একজন মাত্র বীমা গ্রাহক থাকে। বীমা দাবি পরিশোধের ভিত্তিতে আমরা ভাগ করতে যাই। এককালীন বা থোক জীবন বীমা পত্র, এই বীমা দাবিটা কিভাবে পরিশোধ করবে, এককালীন না আমরা পরেরটা এককালীন কিনা। যেমন আমি যদি 10 বছর মেয়াদি একটা বীমা পত্র ক্রয় করলাম, 10 বছর মেয়াদি, এই ক্ষেত্রে কি ঘটবে, এই ক্ষেত্রে আমি মেয়াদ শেষে আমি একসাথে টাকাটা পাবো, অথবা আমি যদি মেয়াদ পূর্তি পূর্বে মারা যাই তাহলে আমার নমিনি একসাথেই পুরো টাকাটা পাবে। তার মানে যে ক্ষেত্রে বীমা দাবিটা এককালীন পাওয়া যায়, একসাথে পাওয়া যায়, সেটা নাম হচ্ছে এককালীন জীবন বীমা পত্র। আরেকটা বীমা পত্র আছে, সেটা বৃত্তি বা কিস্তি জীবন বীমা পত্র। তোমরা এটা দেখবা অনেক সময় আমাদের বৃত্তি ইংরেজিটা একটু মনে রাখো, এটা নাম অ্যানুইটি। বৃত্তি ইংরেজিটা কি বললাম, অ্যানুইটি। যে বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা, যে বীমার ক্ষেত্রে বীমা গ্রাহক বা বীমা গ্রহীতা বীমার দাবিটা একত্রে পায় না, বারে বারে পায়, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পায়, সেটা নাম হচ্ছে কিস্তি বা বৃত্তি জীবন বীমা পত্র।
বলো তো দেখি, এই ধরনের কোন বীমাপত্রের নাম কি তোমাদের মাথায় আসতেছে? আসে না। আরে আমরা যে পেনশন বীমাপত্র, পেনশন যে পাই, এটা কি একবারে পাই না মাসে মাসে পাই? মাসে মাসে পাই। এটা বার্ষিক হইতে পারে, ষান্মাসিক হইতে পারে, ত্রৈমাসিক হইতে পারে, মাসিক হইতে পারে। সুতরাং এই যে পেনশন জীবন বীমাপত্রটা হচ্ছে কিস্তি বা বৃত্তি জীবন বীমাপত্রের প্রকৃষ্ট উদাহরণ। আমরা সাধারণত এতক্ষণ যে মেয়াদী বীমাপত্র বললাম, এটা হচ্ছে কি এককালীন বা থোক জীবন বীমাপত্র। এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা। এগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্ন, যেমন পার্ট এর জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, মাথায় রাখবে। এবং অনেক সময় পার্ট বি তেও চলে আসতে পারে, তবে একের জন্য এখানে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে উপকৃত হবে। আমাকে যদি বলা হয় যে প্রায় এটা আসে, এটা একটু মনোযোগ সহকারে শোনো। একজন শিক্ষার্থীর জন্য কোন ধরনের বীমাপত্র অধিকতর উপযোগী? প্রায় আসে। তুমি কি উত্তর দিবে? আমরা অনেকগুলো কাজ বলছি। এবার মনে রাখতে হবে শিক্ষার্থীটা কে, তার ভিত্তিতে কিন্তু নির্ভর করবে। শিক্ষার্থী তার বয়স, তার পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা, বিভিন্ন বিষয়, প্রেক্ষাপট, দেশ, রাষ্ট্র দ্বারা নির্ণীত হয়। তারপরেও আমরা একটা লাইন তো টানতে হবে না। এইভাবে বললাম এক একজন এক একটা করে, এভাবে বলা যাবে? বলা যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমরা কনক্লুশনে বলবো যে জীবন বীমা একজন শিক্ষার্থীর বয়স, আর আর্থিক অবস্থা, সামাজিক সাংস্কৃতিক অবস্থা দ্বারাই কিন্তু নির্ণীত হয় সে কোন ধরনের বীমাপত্র ক্রয় করবে। যেমন একটা কিশোর বয়সে বীমা যখন করবে একটা শিশু, তখন কি তার পক্ষে আয় করা সম্ভব? আয় করা সম্ভব না। তার জন্য তার বাবা মা বীমা করে দেন। কোন বীমাটা করে দেন একটু আগে আলোচনা করছি, শিশু বীমাপত্র। আবার কিশোর বয়সে তার বাবা মা তাদের জন্য একটা বীমা করে দিতে পারেন, যে প্রথম আমি শুরু করলাম, কিছুদিন পরে সে যখন মনে করো তোমাদের মতো ইউনিভার্সিটি লেভেলে পড়বে, গ্রাজুয়েশন ডিগ্রি করবে, বা তখন তার নিজেরও কিছু আয় করার সুযোগ হবে, তখন সে নিজের প্রিমিয়ামটা নিজে দিবে। এটা কোন ধরনের বীমার পত্রের কথা বলছি? বিলম্বিত শিশু বীমাপত্র। এই যে বললাম আর্থিক অবস্থা নির্ভর করে, আবার বয়সের কথা বললাম। আবার যদি বলি যে তোমার জন্য কোনটা উপযোগী, তোমার জন্য কোনটা উপযোগী, তাহলে কিন্তু কথা অন্যটা। তুমি এখন কিশোর না, কিন্তু তোমাদের সবারই তো ভোটার আইডি কার্ড আছে, তাই না? ন্যাশনাল আইডি কার্ড, যেটা আমরা ভোটার আইডি কার্ড হিসেবে পরিচিত। সুতরাং মনে রাখতে হবে তোমার জন্য কিন্তু বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র অধিকতর উপযোগী। শিশু অবস্থায় যখন 4-5 এ পড়তা, তখন এক কথা ছিল, তখন তুমি শিশু বীমাপত্র তোমার বাবা মা দিত। তোমার বাবা মা যদি ভাবে যে তুমি আয় একটা নির্দিষ্ট স্টেজের পরে নিজেই দিবা, তখন তোমার জন্য বিলম্বিত শিশু বীমাপত্র। এখন তোমাকে দিতে হবে যদি বীমাপত্র ক্রয় করো, বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র। কেন? এই বীমাপত্র যদি থাকে, তাহলে তোমার শিক্ষার ব্যয়ভার একটা নির্দিষ্ট স্টেজের পরে শিক্ষার ব্যয়ভারটা তুমি নিজেই বহন করতে পারবা। জীবনারম্ভের ব্যয় নির্বাহ, তুমি আর কিছুদিন পরেই গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করবা, এরপরে তো তোমাকে কিছু না কিছু একটা করতে হবে। কিছু না কিছু করার জন্য তো এককালীন অল্প অল্প টাকা দিয়ে হবে না, এককালীন কিছু টাকা দরকার। এককালীন টাকাটা এই যে তুমি নিজে কিছু বাড়তি আয় করে, বা তোমার বাবা মা যেই টাকা দেয় এর থেকে কিছু টাকা মিতব্যয়ী হয়ে সঞ্চয় হবে, এটা কিন্তু বড় কথা। সঞ্চয় টাকাটা কিছু জমাইয়া প্রিমিয়াম জমা দিলা, এবং মেয়াদ শেষে কিন্তু এককালীন অনেক টাকা পাবা। খুব জীবন বীমাপত্র এককালীন অনেক টাকা পাবা, এই টাকা দিয়ে তুমি কিছু একটা করতে পারবে, অর্থাৎ তোমার জীবিকা নির্বাহের একটা অবলম্বন হবে। এই জন্য বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র দরকার। নেক্সট, বিবাহের ব্যয় নির্বাহ। তোমাদের আর কিছুদিন পরেই তো তোমরা বিয়ে করে ফেলবে, হয়তো বা কোনো আমাদের
শিক্ষার্থীরা বিয়ে করে ফেলছো হয়তো বা আর কি, আমার জানা মতে। তবে এটা ঠিক যে যারা এখনো বিয়ে করো নাই তাদের কথা বলছি, তাদের জন্য বিবাহের ব্যয় নির্বাহ করা একটা কঠিন, কারণ আজকাল অল্প টাকায় কিন্তু বিয়ে করা যায় না। মনে রাখবা, আর একটা মনে রাখবা, যৌতুক ছেলেদের জন্য বলছি, যৌতুক কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তোমরা এই চিন্তা করবা না। অর্থাৎ বিবাহের জন্য তোমাকে কিছু টাকা সঞ্চয় করা দরকার। সুতরাং তুমি ভৌমিক উদ্দেশ্য সম্পন্ন, তাহলে তোমার একটা নির্দিষ্ট এজে তুমি কি বীমা কোম্পানি তোমাকে কিছু টাকা দিবে, এটা টাকা দিয়ে তুমি বিয়ে করতে পারো। অর্থাৎ এই টাকাটা এককালীন দিবে না, থোক না। যে একটু আগে বলছিলাম জীবনের জন্য থোক, এটা না। অর্থাৎ থোক শেষে পাইলা, আবার বিবাহের একটা টাইম আছে, আমি এত বছরে বিয়ে করব, 30 বছর বয়সে তোমাকে একটা বিবাহের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা তোমাকে দিবে বিমা চুক্তি। নিশ্চিত ভাবে জীবন পরিচালনা, হায় রে কি হবে, আমি তো কিছুদিন পরে পাশ করলাম, পাশ করার পরে কি জানি করব, এই হতাশা তোমার থাকবে না। কেননা তুমি মনে করবে যে এখন শেষে তো আমি কিছু টাকা পাবো, কয়েক লক্ষ টাকা পাচ্ছি, এটা দিয়ে কিছু একটা করে ফেলতে পারবো, আর বিয়ে করার সময় আবার কিছু টাকা পাবো। সুতরাং তোমার কোনো জীবনটা হবে কি নিরুদ্বিগ্ন জীবন, নিরাপদ জীবন, তুমি আয়েসি জীবন যাপন করতে পারবে। এই জন্য একজন শিক্ষার্থী, বিশেষ করে তোমাদের জন্য বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র প্রয়োজন। কেননা কারণগুলো বললাম, শিক্ষার ব্যয় গ্রহণ করতে পারবা, জীবনাম্বরের শিক্ষা জীবন শেষে তোমার কোনো একটা কিছু করার জন্য এককালীন টাকা পাবে, এটা দিয়ে কিছু করতে পারবা। তোমার একটা স্টেজ আছে, আমরা জানি কিছুদিন পরেই তোমরা যুগলবন্দী হবা, তখন এর জন্য কিছু টাকা দরকার, সেটা তুমি পাবা, এবং নিশ্চিত তোমার জীবনটা খুব নিরুদ্বিগ্ন ভাবে জীবনযাপন করতে পারবা। তাহলে এই জন্য একজন শিক্ষার্থীর জন্য কোন ধরনের বীমাপত্র দরকার? বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন অথবা বহুমুখী সুবিধা সম্পন্ন বীমাপত্র অধিক ভালো। এখন আমরা যা জানার চেষ্টা করব সেটা হচ্ছে জীবন বীমা কিভাবে সম্পন্ন করব। আমরা জানি জীবন বীমা এক ধরনের চুক্তি। জীবন বীমা চুক্তিটা আমরা কিভাবে সম্পন্ন করব, তা একটা জটিল প্রক্রিয়া, জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, সেগুলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। মনে রাখবা, প্রক্রিয়া হচ্ছে কি কতগুলো ধারাবাহিক কার্যক্রমের সমষ্টি। প্রক্রিয়া হচ্ছে কতগুলো ধারাবাহিক কার্যক্রমের সমষ্টি। তোমাদের এটা কিন্তু মাথায় রাখবা। এই যে আমি যে চার্টটা দিলাম, এটা কিন্তু ফ্লো চার্ট, তোমাদের খেয়াল করো। এই এখানে কিন্তু আমরা একটা চার্ট দিচ্ছি, চার্ট খেয়াল করছো? চার্ট এই ফ্লো, এইটার পরে এটা, এটার পরে এটা, ফ্লো চার্ট, এটাকে বলা হয় প্রবাহ চিত্র। সুতরাং প্রবাহ চিত্র কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি পরীক্ষায় অবশ্যই প্রবাহ চিত্রের মাধ্যমেই যে কোনো প্রক্রিয়া আসলে, জীবন বীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া যে হবে এমনটা না, যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রেই আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। প্রবাহ চিত্রের ক্ষেত্রে প্রবাহ চার্ট দিবা, প্রক্রিয়ার ক্ষেত্রে চার্ট অবশ্যই দিবা, এটা যাতে ভুল না হয়। আমরা প্রথম পড়তে চাই তাহলে প্রবচিত্রে আমাদের এই আলোচনার প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? চুক্তি সম্পাদনের প্রক্রিয়ার মধ্যে প্রথম আমাদের কি কাজটা আমরা দেখতে পাচ্ছি? প্রস্তাব প্রদান। প্রস্তাবটা কে দিবেন? বীমা গ্রহীতা দিবেন। কার কাছে দিবেন? বীমাকারীর কাছে দিবেন। পরের কথা, এই প্রস্তাবটা কি আকারে? এটা কি লিখিত আকারে অ্যাপ্লিকেশন হবে? না, এটা বীমা গ্রহীতা বীমাকারীর নিকট একটা নির্দিষ্ট ফর্ম আছে। বীমাকারীর কিন্তু একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে দিবেন। ফর্মের মধ্যে কি কি থাকতে পারে? নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, পেশা, এই বিস্তারিত একটা ফর্ম থেকে ফর্মটা পূরণ করে দিতে হবে। এই ফর্মটা মনে রাখবা, বীমা কিন্তু আমরা জানি এটা কি ধরনের পণ্য? অযাচিত পণ্য। কেউ পণ্য বীমা করার জন্য বীমা অফিসে যে, আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই, এটা বীমা প্রতিনিধি তোমার কাছে এটা নিয়ে আসে। সুতরাং যেতেই হোক আমরা বীমা প্রস্তাবটা আমি দিব, অর্থাৎ আমি স্বাক্ষর করে বলতে চাই
আমি আমার জানা মতে সকল উপযুক্ত তথ্যগুলো সঠিক এবং নির্ভুল বলিয়াছি, এই কথা বলে কিন্তু আমি স্বাক্ষর দিই। এবং আমি যেই ধরনের টাইপস গুলো একটু আগে বললাম ওই ধরনের বীমাপত্র, মেয়াদি বীমাপত্র, 10 বছর মেয়াদি বীমাপত্র কিনতে আগ্রহী, এই কথাগুলো কিন্তু আমিই বলে দিই, আমি স্বাক্ষর দিই, আমিই বলি। সুতরাং মনে রাখতে হবে বীমার প্রস্তাবটা কে দিবে, বীমা গ্রহীতা দিবে, কার কাছে দিবে, বীমাকারীর নিকট দিবে। প্রস্তাবটার মধ্যে যে ফর্মটা আছে নির্ধারিত ফর্মটা পূরণ করবে এবং মনে রাখবে এই ফর্মটা দুই ধরনের, ডাক্তারি পরীক্ষাযুক্ত বীমাপত্র আর একটা হচ্ছে ডাক্তারি পরীক্ষা বিহীন প্রস্তাব ফর্ম। দুইটা প্রস্তাব ফর্ম থাকতে পারে, ডাক্তারি পরীক্ষাযুক্ত প্রস্তাব ফর্ম আর একটা ডাক্তারি পরীক্ষাবিহীন প্রস্তাব ফর্ম। সাধারণত কম ঝুঁকি, কম মেয়াদের, কম বীমা দাবির ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই। কম কি কি বলছি, বয়স আবার 20 বছরের কম হলে হবে না, আবার বয়সটা যদি 70 বছরের বেশি হয় তাহলে কিন্তু ডাক্তারি পরীক্ষা ছাড়া হবে না। এটা কিন্তু সরি 70 বলি নাই, ভুল বলে, অর্থাৎ সাধারণত 50-এর উপরে গেলেই ডাক্তারি পরীক্ষা ছাড়া হয় না, 50 থেকে 55, আর 20 বছরের কম হলেও কিন্তু ডাক্তারি পরীক্ষা ছাড়া হয় না। এই মাঝখানে হলে যদি বীমার দাবির বয়সের কথা বললাম, বয়সটা যদি কম হয় অথবা বেশি, খুব বেশি হয় তাহলে হবে না। বীমা দাবির পরিমাণ যদি কম হয় তাহলে ডাক্তারি পরীক্ষা লাগবে না। এবং আমরা বলছিলাম যদি ঝুঁকির পরিমাণ কম হয় তাহলে ডাক্তারি পরীক্ষা ছাড়াই প্রস্তাবপত্র প্রদান করা যেতে পারে। প্রস্তাব বিবেচনা, প্রস্তাবটা কে বিবেচনা করবে, বীমাকারী প্রতিষ্ঠান। বীমাকারী প্রতিষ্ঠান অর্থাৎ দায় গ্রাহক, বীমাকারী প্রতিষ্ঠানের দায় গ্রাহকই আছেন যাকে আমরা বলি আন্ডার রাইটার, সেই কিন্তু তোমাকে বিবেচনা করে দেখবে এই প্রস্তাবটা নেওয়া যায়। এটা প্রাথমিক কথা, প্রাথমিক কথাটা হচ্ছে বীমা প্রস্তাবটা নেওয়া যায় কিনা। এখানে দেখবে তোমার ফর্মটা দেখবে যে তোমার বয়স ঠিক আছে কিনা, এই বয়সের মধ্যে কোনো ঝুঁকি থাকতে পারে কিনা, তোমার পেশাটা ঝুঁকিপূর্ণ কিনা, অধিক ঝুঁকিপূর্ণ কিনা, এই বিষয়গুলো সে বিবেচনা করবে। নেক্সট আমরা দেখতেছি ডাক্তারি পরীক্ষা। যদি ডাক্তারি পরীক্ষাযুক্ত প্রস্তাব ফর্ম হয় তাহলে ডাক্তারি পরীক্ষা করা লাগবে। এছাড়া যে একটু আগে বললাম প্রস্তাব বিবেচনা, যদি প্রস্তাব বিবেচনা বীমাকারী প্রতিষ্ঠান মনে করে যে প্রস্তাবটা করা লাগবে, ডাক্তারি পরীক্ষা লাগবে, তাহলে বীমাকারী প্রতিষ্ঠানের নির্ধারিত ডাক্তার দ্বারাই কিন্তু ডাক্তারি পরীক্ষা করাতে হবে। নেক্সট বীমা প্রতিনিধির মতামত, বীমা প্রতিনিধি যিনি বীমা করতে চান, তুমি বাংলাদেশে এই মাধ্যমে হয়, সুতরাং বীমা প্রতিনিধির একটা মতামত দিবে, তোমাকে কত বছর পর্যন্ত চিনে, তোমার স্বাস্থ্যগত অবস্থা কি, তোমার পারিবারিক ইতিহাস, সে যা জানে সেই বিষয়ে তোমাকে মতামত দিয়ে আর একটা মতামত দিবে। অতিরিক্ত তথ্য সংগ্রহ, অতিরিক্ত তথ্য সংগ্রহ হচ্ছে ওই তথ্যটা আমরা জানি বীমা করার সময় তুমি কিন্তু এখানে তোমার পরিচিত, তোমার সম্পর্কে জানে এমন দুইজন ব্যক্তির নাম কিন্তু তুমি উল্লেখ করছো, অর্থাৎ বীমাকারী ওই দুইজন ব্যক্তির কাছে যদি মনে করে, বীমা কোম্পানি যদি মনে করে যে তোমার আরো কিছু তথ্য জানা প্রয়োজন, তখন তাদের কাছ থেকে, তুমি যাদের রেফারেন্স দিও তাদের কাছ থেকে তোমার সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করতে পারে। বয়সের প্রমাণ, বয়সের প্রমাণ কিন্তু যখন বীমাপত্র ক্রয় করবে তখন দিতে হবে, এমন ম্যান্ডেটরি না, এটা পরেও দেওয়া যায়, তবে অবশ্যই বীমা দাবি প্রদানের সময় বয়সের প্রমাণপত্র লাগবেই, অন্যথায় বীমা দাবি পাওয়া যাবে না, বলতে গেলে পাওয়াই যাবে না। অর্থাৎ তাহলে তুমি আগেও দিতে পারো অথবা বীমা দাবির করার সময় তোমাকে অবশ্যই দিতে হবে। বয়সের প্রমাণপত্রগুলো তো তোমরা বুঝোই যে আমাদের এখন যে ন্যাশনাল আইডি, অথবা তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের এসএসসি পরীক্ষা সার্টিফিকেট, এগুলোতে বয়স থাকে। এছাড়া পাসপোর্ট হতে পারে, ডাক্তারি রিপোর্ট, ডাক্তারের সার্টিফিকেটও হতে পারে। প্রস্তাব নির্বাচন, প্রস্তাব নির্বাচনটা কি, এখানে এই যে প্রথম একটা তোমাদের কথা মাথায় আসতে পারে, স্যার আপনি তো প্রস্তাব বিবেচনায় খেতে, এটা যে প্রাথমিক বিবেচনা করছে আর এখানে প্রস্তাব নির্বাচন করবে। প্রথম কথা দেখি প্রস্তাবপত্র অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। প্রথম প্রস্তাব যদি রিজেক্ট করে তাহলে তো শেষ, বীমার অযোগ্য। যদি অ্যাকসেপ্ট করলো, যে বীমা পরিমাণ কথা উল্লেখ আছে সেই পরিমাণ প্রিমিয়ামই দিবে, অর্থাৎ বীমা প্রিমিয়ামের পরিমাণ প্রস্তাবে উল্লেখিত বীমা প্রিমিয়ামের পরিমাণই হবে। ওকে,
অথবা তার চেয়ে বেশি হবে কিনা, বেশি হলে বেশি কথাটা উল্লেখ থাকবে, অর্থাৎ যেভাবে নির্বাচন করবে সেটা উল্লেখ করবে। অথবা ডাক্তারি পরীক্ষার যে রিপোর্ট আসছে সেটা তার কাছে মনোভূত না হলে পুনঃ পরীক্ষা সাপেক্ষে তার প্রস্তাবটা আবার পুনর্বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ প্রস্তাবটা আমরা দেখবো প্রথম যোগ্য না অযোগ্য, অযোগ্য হলে বাতিল, কিছু করার নাই। যোগ্য হলে আমরা দেখবো তার প্রিমিয়াম কি আবেদনপত্রে উল্লিখিত হবে না এটা একটু বর্ধিত হবে না হ্রাস পাবে। এরপর আমরা জানবো কি আবার ডাক্তারি পরীক্ষা করার প্রয়োজন আছে কি নাই, সেই বিষয়গুলো আমরা জানবো। অর্থাৎ বিষয়গুলো খুঁটিনাটি বিবেচনা করা হয় প্রস্তাব নির্বাচনের সময়। প্রস্তাব গ্রহণ, যে উল্লেখ এই প্রস্তাব নির্বাচনের ফলে যদি সবগুলো ওকে হয় তাহলে ওকে হয়ে গেল, কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, ওকে। ডাক্তারি পরীক্ষা যদি আবার করতে হয়, ওই রিপোর্ট যদি পক্ষে আসে তাহলে বীমা প্রিমিয়াম নির্ধারণ করে আমরা প্রস্তাবটা গ্রহণ করব। যদি ডাক্তারি পরীক্ষা আবার নেতিবাচক আসে তাহলে তো প্রস্তাবটা রিজেক্ট এখানে হয়ে যাবে। প্রস্তাব নির্বাচনের পরে আমরা এগুলো যদি ডাক্তারি পরীক্ষার কথা বলা হয় এবং তাতে যদি আমি তাহলে ডাক্তার পরীক্ষা অনুকূলে আসে তাহলে অ্যাকসেপ্ট হবে, অন্যথায় না। বীমা প্রিমিয়াম আমি বীমাকারী প্রতিষ্ঠান বলে যে আরো বাড়তি হবে, আমি যদি বলি যে না আমার কাছে ভালো লাগে না তাহলে তো হলো না। মনে রাখতে হবে বীমা প্রস্তাবটা বাড়তি সাপেক্ষে গ্রহণ করা যেতে পারে। নেক্সট এন্ড লাস্ট, প্রস্তাব যখন গ্রহণ করা হলো এই পরে আমার কাজ হচ্ছে বীমা প্রিমিয়াম দেওয়া। কার? এতক্ষণ পর্যন্ত ওরা প্রস্তাব একপক্ষীয় প্রস্তাব গ্রহণ করছে, আমি প্রস্তাব দিলাম তারা প্রস্তাব গ্রহণ করছে, কিন্তু প্রস্তাবটা কার্যকর হবে কখন? বীমা প্রিমিয়াম প্রদান করবে। বীমা গ্রাহক যখন বীমা প্রিমিয়াম প্রদান করবে তাহলে প্রস্তাবটা গৃহীত হলো বলে গণ্য হলো। এর আগে কিন্তু হয় নাই। তোমার মনে রাখবো, প্রস্তাব গ্রহণ মানেই বীমা চুক্তিপত্র হয়ে গেছে তা না। প্রিমিয়াম দেওয়ার পরে বীমা চুক্তিপত্র চূড়ান্ত হলো বলে গণ্য হবে। এরপরে তুমি যখন প্রিমিয়াম প্রদান করবা তোমাকে বীমা কোম্পানি তোমাকে একটা বীমা পত্র দিবে, যেখানে উল্লেখ থাকবে তোমার বীমা প্রিমিয়ামের পরিমাণ, বীমার মেয়াদকাল, বীমার পত্রের ধরন, বীমা দাবির পরিমাণ সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। এবং এই লিখিত আকারে এটা থাকে। এটা সাধারণত এটা ফার্স্ট প্রিমিয়াম রিসিট, অর্থাৎ প্রথম প্রিমিয়াম দেওয়ার পরেই কিছুদিনের মধ্যেই এটা পাওয়া যায়। আমরা এতক্ষণ যা বললাম বীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া, তোমরা এইগুলো ধারাবাহিকভাবে লিখবা। আশা করি তোমাদের আজকের এই আলোচনায় তোমাদের অনেক উপকৃত হবা, তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা। আমরা নেক্সট ক্লাসে আমরা আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।